হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। স্কুলে নেই, টিচার নেই, প্রাইভেট টিচার নেই, এই অবস্থায় কোথাও বেরোনো যাচ্ছে না, তাই বাড়িতে বসেই তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের বাড়িতে বসে পড়তে যাতে কোনো অসুবিধা না হয়, তাই ম্যাথমেটিক্সের বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমি আমার ভিডিও ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আশা করি সেই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। যার যে কোনো আমার কন্টেন্টের উপর ডিসকাশনের পর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো, তাতে করে আমি তোমাদের কোয়েরিজগুলো সলভ করে দেবো। আজ আবার আমি ফিজিমেটিক্সের তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আমার এই সেশনে। এখন আমরা যে সেশনটা করতে যাচ্ছি সেটা দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ের সেশন। দ্বাদশ শ্রেণীতে আমরা এখন পর্যন্ত ম্যাট্রিক্স কন্টেন্ট নিয়ে ক্লাস করেছিলাম এবং রিলেশন এবং ম্যাপিং নিয়ে ক্লাস করেছি। তো কিছু স্টুডেন্টদের আমার কাছে দাবি এসছে যে শুধু রিলেশন ম্যাপিং দিয়ে তো অনেক সময় আমরা করলাম, একটু টেস্ট চেঞ্জ করা যায় কিনা। তাই সেটা তোমরা প্র্যাকটিস করতে থাকো রিলেশন ম্যাপিং নিয়ে, এবং আমরা আগামীতে ফাংশন নিয়ে আরও অন্যান্য জিনিস স্যাটেল যাবার ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখবে। কিন্তু তার মধ্যে কিছু ইন্টারেস্টিং তৈরি করার জন্য ক্যালকুলাসে আমরা যাব লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি কনসেপ্টগুলোর উপর, কন্টেন্টগুলোর উপর আলোচনা রাখার জন্য। সেই আলোচনা থেকে তোমরা ডিফারেন্সিয়েবিলিটি করতে পারবে। যেহেতু একাদশ শ্রেণীতে অলরেডি ডিফারেন্সিয়েবিলিটি করা আছে, তাই কিছুটা পরিশ্রম কম, টেকনিক্স কিছুটা তোমাদের নতুনভাবে চিন্তা করতে কম লাগবে, অটোমেটিক্যালি আসবে। সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস 12-এর জন্য যা যা প্রয়োজনীয় তা একটু ধরিয়ে দেবো আজকের এই কন্টেন্টে। আমরা শুরু করব লিমিট কনসেপ্ট থেকে, যা 11-এ ছিল। লিমিট কনসেপ্টটা কী, তার এক্সিস্টেন্স কী, কন্টিনিউটি কোনো একটা অপেক্ষক কোনো একটা পয়েন্টে কখন কন্টিনিউয়াস হয়, সেখান থেকে কন্টিনিউটির এক্সিস্টেন্সগুলো নিয়ে আমরা দেখব। সেখান থেকে ডিফারেন্সিয়েবিলিটির এক্সিস্টেন্সটাও আমরা দেখার চেষ্টা করব আমাদের এই সেশনে। কোনো প্রবলেম করব না, শুধুই কন্টেন্টের ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে যাব। কনসেপ্টটাকে ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই সেশনটার নামটাই আমি রাখতে চাইছি এক্সিস্টেন্স। কারণ ক্যালকুলাসের এক্সিস্টেন্স যদি না বোঝা যায় তাহলে ক্যালকুলাসের প্রবলেম হয়তো ফর্মুলা বসে করে নেব, কিন্তু বুঝতে হবে এক্সিস্টেন্সটা। তো কখন আমরা কোনো অপেক্ষক কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে তার লিমিট থাকবে, কখন কন্টিনিউটি হবে, কখন ডিফারেন্সিবিলিটি হবে, তা নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমরা শুরুতেই বলেছি একটি অপেক্ষ, তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স বি এ ফাংশন। আমরা যেখানেই যাই না কেন একটা অপেক্ষক একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড হয়। আমরা পেয়েছি অন্যান্য সেট থিওরি কনসেপ্টগুলিতে একটি অপেক্ষক যেখানে এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই ফাংশনটা ডিফাইন্ড ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। এর মানে কি? এর মানে হচ্ছে একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল, সাপোজ এখানে এ, এটা বি, এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালু যখন এ থেকে বি পর্যন্ত এই বিস্তৃতির মধ্যে এই ওয়াই অপেক্ষকটির মান সংজ্ঞাত হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে ডিফাইন্ড ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। এখন ধরে নেওয়া যাক লেট সি বি এনি পয়েন্ট in the open interval AB. একটা open AB close means including A and B, and open interval means not including A and B, মানে A আর B ঠিক মাঝে কোথাও একটা বিন্দু আছে C। এখন C পয়েন্টে এই অপেক্ষকটির লিমিটিং ভ্যালু আছে কি না সেটা আমাকে দেখতে হবে। সো লিমিটিং ভ্যালু দেখার আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। x equal to a or x equal to c and x tends to c, এই দুটোর মধ্যে আমরা কনসেপ্টটা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি, যা 11-এ ছিল। 11-এর যে সকল স্টুডেন্টরা এটা দেখবে তাদেরও কাজে লাগবে। x equal to c means the point c, but x tends to c, it does not mean x equal to c. x tends to c হলো x এর এমন ভ্যালু যা c এর খুব কাছাকাছি, c এর খুব কাছাকাছি। এখন আমরা বললাম এই পয়েন্টটা হচ্ছে c, তাহলে c এর নাইবারহুড যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা বলছি কি
নাইবারহুড পয়েন্ট, সেটাই এই নাইবারহুড পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টগুলোকে আমরা ডিফাইন করি কীভাবে, এক্স টেন্স টু সি, মানে এক্স হলো সি নয় বাট সির কাছাকাছি বিন্দু। এখন কাছাকাছি বলতে গেলে দুটো প্রশ্ন আসে, যে একটা পয়েন্ট সি, সেই সি পয়েন্টের কাছাকাছি বাঁদিকে হতে পারে ডান দিকে হতে পারে। এখন যদি বাঁদিকে হয় সেটাকে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু সি মাইনাস সামথিং, অ্যান্ড এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস। তাহলে সি মাইনাস এবং সি প্লাস এই দুটোকেই আমরা এক্স টেন্স টু সি বলছি। তাহলে ডিফারেন্সটা কি, এক্স ইকুয়াল টু সি এই কনসেপ্টটা মিনস হচ্ছে সি পয়েন্টে, আর এই টেন্স টু সি ইট রিফ্লেক্টস দ্যাট x not equal to c but very nearer to c। এই হচ্ছে এটা ডিফারেন্স। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এই কনসেপ্টটাকে। মনে করি x ইকুয়াল টু 3 আছে, তাহলে টেন্স টু 3 মিনস কি, x টেন্স টু 3 ইট ইন্ডিকেটস x মে বি 2.999999 ডট ডট হতে পারে। এই 2.9999 দিয়ে আমি লিখলাম এবং ডট ডট দিয়ে দিলাম, মানে অসংখ্য 99। এখানে দিস ওয়ান ইজ ভেরি নিয়ারার টু 3, এটা 3-এর কাছাকাছি বাট নট 3। আবার x ইকুয়াল টু 3.0000 ডট ডট লাস্টে 1 হুইচ ইজ অলসো ভেরি নিয়ারার টু 3 বাট নট 3। এই দুটো পয়েন্টকে আমরা বলছি টেন্স টু 3, যা 3 নয়। এখন লিমিটের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখতে যাই, এই একটা অপেক্ষক আছে, দিস ইজ y ইকুয়াল টু এফ অফ এক্স। কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, এই হচ্ছে পয়েন্ট, সেই পয়েন্টে তার ভ্যালু মিনস দিস ওয়ান, সাপোজ ইফ এক্স ইকুয়াল টু সি, এবং এই পয়েন্ট থেকে ধরি আমি এটা পি একটা পয়েন্ট অন দ্য কার্ভ অর অন দ্য ফাংশন and q be any other point which is noted x equal to c। তাহলে q থেকে p তে আমার যে পারপেন্ডিকুলার লাইনটা, সেটা যখন এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার লাইন এখানে কাট করলো, তখন আমরা যা পাচ্ছি, তাহলে এখানে এই মেজারমেন্টটা আমাকে ডিফাইন করছে। সাপোজ এখান থেকে আমি কি পয়েন্টে কোঅর্ডিনেট কত পেয়ে গেলাম, সি কোমা 0। এখানে কত পেয়ে গেলাম, এখানে যে পয়েন্টটা পাবো হচ্ছে 0 এফ অফ সি। তার মানে এই দিস হাইট ইজ নাথিং বাট আওয়ার এফ অফ সি। এখন সির নেয়ারা বা সির কাছাকাছি যখন বলা হয়, সির কাছাকাছি বললে আমরা এখানে এটা এক্স ইকুয়াল টু সির কাছাকাছি সি মাইনাস ধরে নিলাম, এটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস। এখন এক্স ইকুয়াল টু সি মাইনাস পয়েন্টে তার যা ভ্যালু সেটা কোথেকে আসবে, এখান থেকে আসবে। তার মানে এখান থেকে সেম এটা করবো, তাহলে 0 এফ অফ সি মাইনাস এবং সেখান থেকে এটা পেয়ে যাচ্ছি 0 এফ অফ সি প্লাস। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা কি পেয়ে গেলাম, এই পি কিউ পয়েন্ট হচ্ছে আমার এক্স ইকুয়াল টু সি, তার নিয়ারার, তার বাদিকে এই পয়েন্টটা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট। লেফট হ্যান্ড পয়েন্টের যে ভ্যালুটা আমি পাবো এবং রাইট সাইডে যে ভ্যালুটা পাবো, দুটো আলাদা আলাদা ভ্যালু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই সি মাইনাস মিনস সি থেকে বাদিকে কত দূর যাব, সেই ডিস্টেন্সটা সি মাইনাস কত মাইনাস করব, কোন সংখ্যাটা মাইনাস করব, সেটার উপর আমাদের ক্যালকুলাস ডিফাইন করে। ক্যালকুলাস ইট রিপ্রেজেন্টস অলওয়েজ ভেরি স্মল ডিফারেন্স। তাহলে সি পয়েন্ট থেকে যদি আমি কে টার্ন করছি সি মাইনাস এইচ এবং কে আবার টার্ন করছি সি প্লাস এইচ, এটা লেফট হ্যান্ড ছিল, এটা রাইট হ্যান্ড। এখন লেফট হ্যান্ড পার্টে সি মাইনাস এইচ এবং এই এইচটা যদি টেন্স টু 0 হয়, এই এইচটা যদি টেন্স টু 0 হয় এবং এখানেও এইচটা যদি টেন্স টু 0 হয়, দুটো কেসেই যদি এইচটা টেন্স টু 0 হয়, মানে খুব কাছাকাছি ডিফ্লেকশন হয়, খুব কাছাকাছি ডিফারেন্স হয়,
তাহলে তাদের যে ভ্যালুগুলো পাবো সেটাকে বলছে লিমিটিং ভ্যালু, সেটাকে বলছি আমরা লিমিটিং ভ্যালু। এখন সি মাইনাস এইচে তার যে লিমিটিং ভ্যালু হবে সেটাকে বলছি লেফট হ্যান্ড লিমিট, এবং সি প্লাসে যে লিমিটিং ভ্যালুটা হবে সেটাকে বলছি আমরা রাইট হ্যান্ড লিমিট। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া আমরা পেয়ে গেলাম যে কোনো একটি অপেক্ষকের যখন আমরা বলছি কোনো একটি অপেক্ষক যে y ইকুয়াল টু এফ অফ এক্স, এই অপেক্ষকটি লিমিট x টেন্স টু সি এফ অফ এক্স এক্সিস্ট করবে কি না, তার ভ্যালু কত তা আমরা জানতে চাই। y ইকুয়াল টু এফ এক্স এবং আমাকে বলা হয়েছে এটা ডাজ এত এক্সিস্ট, এমন হতো কোয়েশ্চেন ডাজ লিমিট x টেন্স টু সি এফ অফ এক্সিস্ট, এটা হতে পারে। এই দুটো কোয়েশ্চেনের জন্যই আমাকে মাথায় রাখতে হবে কি, যে লিমিট তখনই এক্সিস্ট করবে লিমিট x টেন্স টু সি এফ অফ এক্স উইল এক্সিস্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কখন যদি লেফট হ্যান্ড লিমিট যদি রাইট হ্যান্ড লিমিটের সমান হয়ে যায়, তার মানে এফ অফ সি মাইনাসের ভ্যালুটা যদি এফ অফ সি প্লাস হয়ে যায়। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক্সপ্রেস করা হয়েছে, কোথাও দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স, এইভাবে কেউ এক্সপ্লেন করে। আবার কোথাও কোথাও এভাবে এক্সপ্লেন করা হয় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ। আমরা এটার সাথে এটা অর মিনস আমরা এই কনসেপ্টটা দিয়ে যদি আমরা বের করি তাহলেও হবে, অথবা এটাও করতে পারি। ম্যাক্সিমাম বইয়ে প্রাথমিক স্টেজে এই সিস্টেমটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস, যেহেতু এক্স টেন্স টু সি সো উই হ্যাভ টু গো এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ এক্স, দিস মিনস লেফট হ্যান্ড লিমিট, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স মিনস রাইট হ্যান্ড লিমিট। এভাবে আমরা তার কোনো একটি অপেক্ষকের কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে সে তার লিমিট এক্সিস্ট করে কিনা সেটা আমরা দেখাতে পারি। যদি লিমিট এক্সিস্ট করে এবং সাপোজ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এল, দেন দ্য লিমিট অফ দ্য রেজাল্ট দ্যাট মিনস লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স তার ভ্যালু বের করতে বলা হয়েছিল, সেটাও এলই হবে। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, লিমিট এক্সিস্ট করার জন্য আমাকে দেখতে হবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে তবে আমরা বলতে পারি দিস ইজ লিমিট এক্সিস্ট করছে। সো নাও একটা ফাংশন, একটা প্রবলেম দিয়ে দেখি। প্রবলেম 1, y ইকুয়াল টু মড অফ সিগমাম এক্স। সিগমাম এক্স মিনস আমরা ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের মধ্যে আমরা পেয়েছি সিগমাম ফাংশন। তো y ইটসেলফ এ ফাংশন যা হচ্ছে সিগমাম ফাংশন, মড অফ সিগমাম ফাংশন। তো আমরা জানি সিগমাম এক্স it means mod x by x which can be written as 1 and minus 1 when x greater than 0 and when x less than 0. So যখন আমরা mod লিখলাম mod sigmum x it means plus 1 and minus 1 দুটোকে যদি মডে নিই রেজাল্ট হবে 1 যখন x belongs to r except 0 ছাড়া প্রত্যেকটা মানের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি সিগমাম ফাংশনের y equal to this one equal to 1। তাহলে এখন যদি বলা হয় লিমিট x টেন্স টু 0 y এক্সিস্ট করে কি না, ডাজ এত এক্সিস্ট কোয়েশ্চেন, তো আমাকে কি করতে হবে লেফট হ্যান্ড লিমিটে যেতে হবে। লেফট হ্যান্ড লিমিট কি আছে f অফ 0 মাইনাস, তো আমরা তাহলে লিখতে পারি লিমিট x টেন্স টু f অফ x টেন্স টু 0 মাইনাস f অফ x। এখন ইন্টারেস্টিং আমরা এখানে পেয়েছি 0 ছাড়া যে কোনো মানেই তার মান কত 1। সো এখানে লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে 0 মাইনাস মিনস হোয়াট নট 0, যেহেতু 0 না 0-র বাদিকে যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের রেজাল্ট অলওয়েজ বিকামস 1। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f অফ 0 প্লাস, সেখানে আমরা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্স টু 0 প্লাস f অফ x হুইচ ইজ অলসো 1।
যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোরই রেজাল্ট আসছে কত 1, আমরা কিন্তু কার করেছি y ইকুয়াল টু মড সিগমা ফাংশন। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু 1, therefore লিমিট x টেন্ডস টু 0 y এক্সিস্ট, অ্যান্ড তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হচ্ছে 1। এটা আমরা লিমিট এক্সিস্ট করার প্রসেস কীভাবে আমরা করি, প্রথমে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোকে বের করতে হবে। আমাদের স্টেপগুলো মনে রাখার জন্য আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট লেফট হ্যান্ড লিমিটকে রাইট হ্যান্ড লিমিটের সমান দেখাতে হবে। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান যদি হয়ে যায় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট। নাও উই মুভ ফরওয়ার্ড অ্যান্ড গোয়িং টু কন্টিনিউটি, বা বাংলায় যাকে বলে সন্ততা। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউটি, এবং সেখানেও আমরা দেখব তার গ্রাফিক্যাল অ্যান্ড অলসো ম্যাথামেটিক্যাল এক্সিস্টেন্স নিয়ে। কন্টিনিউটি মিন্স, এটাকে এত কষ্ট করে না বলে আমি একদম খুব সহজে বলছি, যখন কোনো অপেক্ষকের গ্রাফ বা চিত্র, জ্যামিতিক চিত্র কোনো নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ব্রেক হয় না, মানে ইট মুভস কন্টিনিউয়াসলি। সাপোজ আমরা বললাম এটা একটা অপেক্ষক, এই একটা লাইন, দিস লাইন মুভস, একটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে সে মুভ করছে। আমি বললাম এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কত আছে x ইকুয়াল টু সাপোজ c, যেহেতু সে এই পয়েন্টটাতে ব্রেক করলো কিনা আমাকে দেখতে হবে। যদি ব্রেক না করে দেন কন্টিনিউয়াস, যদি ব্রেক করে তাহলে ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি আমরা করব এই মুহূর্তে। তো কন্টিনিউটি কীভাবে আমরা এস্টাবলিশ করব সেটা বোঝার জন্য আমরা খুবই সিম্পলভাবে মনে রাখার জন্য বলছি, y ইকুয়াল টু f of x be a function, এটা একটা ফাংশন is said to be continuous at x equal to c, একটা পয়েন্টে কন্টিনিউয়াস কখন বলবো, if আগে আমরা লিমিটের একটাই কন্ডিশন ছিল, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলে লিমিট এক্সিস্ট, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে আমরা দুটো পাবো। সেই দুটোর মধ্যে একটাকে বলা হচ্ছে নেসেসারি কন্ডিশন, একটাকে বলছে সাফিসিয়েন্ট কন্ডিশন। সেই জন্য আই এফটা চেঞ্জ করে আমরা লিখবো আই ডাবল এফ। ইফ মিনস ইফ অ্যান্ড অনলি ইফ, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এটার দুটো পার্ট, একটা নেসেসারি পার্ট থাকবে, একটা সাফিসিয়েন্ট পার্ট থাকবে। তো এই অপেক্ষকটাকে কন্টিনিউয়াস বলবো কখন, যদি লিমিট x টেন্ডস টু c f of x exist, that is f of c minus equal to f of c plus, এটা যদি হয় দ্যাট মিনস লিমিট এক্সিস্ট করে কিনা। তার মানে আমার লিমিটের কনসেপ্টটাকে থেকেই কন্টিনিউটিতে আসতে হবে। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমি সেকেন্ড পার্টে যাব। তার মানে দিস ইজ আওয়ার নেসেসারি পার্ট, এটা হতেই হবে। এটা না হলে আর বাকি স্টেপ দেখার দরকার নেই কন্টিনিউয়াস হওয়ার জন্য। যদি লিমিট এক্সিস্ট করে তবেই আমরা নেক্সট স্টেপে যাব। সেকেন্ড স্টেপ, লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন এট x টেন্ডস টু c, লিমিট x টেন্ডস টু c f of x, এটা যদি f of c এর সমান হয়ে যায়, লিমিটিং ভ্যালুটা যদি f of c এর সমান হয় তাহলে আমরা তাকে বলবো তখন কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে আমার নেসেসারি কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বলছি সাফিসিয়েন্ট কন্ডিশন। দিস ইজ আওয়ার সাফিসিয়েন্ট কন্ডিশন, এবং এটাকে বলছি আমরা নেসেসারি কন্ডিশন। তাহলে আমরা দেখলাম একটা অপেক্ষক কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে কখন কন্টিনিউয়াস হবে। একটা অপেক্ষক একটি নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাকে কি দেখতে হবে, প্রথমে লিমিট এক্সিস্ট করে কিনা, সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা আমাকে দেখতে হবে। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমাকে সেকেন্ড দেখতে হবে x টেন্ডস টু যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টে তার লিমিটিং ভ্যালু এবং তার অরিজিনাল ভ্যালু, এই দুটো ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তবে আমরা বলবো যে হ্যাঁ এই ফাংশনটা কন্টিনিউয়াস।
এখন যদি মনে করো এই নেসেসারি কন্ডিশনটা স্যাটিসফাই করলো বাট সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করলো না, যদি এই লিমিটিং ভ্যালুটা তার অ্যাবসলিউট ভ্যালুর সাথে মিলছে না, তার মানে এক্স ইকুয়াল টু 0 এবং লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স এই দুটো ভ্যালু ডিফার করছে এবং যার জন্য ডিসকন্টিনিউয়াস হচ্ছে। প্রথমে বলে দিই, এই দুটোর মধ্যে যদি নেসেসারি এবং সাফিসিয়েন্ট দুটোই হয় তাহলেই বলা হয়েছে কন্টিনিউয়াস। যদি এর মধ্যে একটা না হয় তাহলে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস। এখন নেসেসারি কন্ডিশন হলো সাফিসিয়েন্ট কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তাহলে তাহলে ডিসকন্টিনিউয়াস। যদি ডিসকন্টিনিউয়াস হয় তখন আমরা একটা সিস্টেম করতে পারি যে তার এফ অফ সির ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে যদি এই ডিসকন্টিনিউয়াস ফাংশনটাকে কন্টিনিউয়াসে চেঞ্জ করতে যাই তাহলে এফ অফ সি এর ভ্যালুটাকে আমাকে রিপ্লেস করতে হবে এমন ভ্যালু দিয়ে যা লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স হয়। যদি নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করে কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করে না, সেক্ষেত্রে আমরা ডিসকন্টিনিউটি এই ফাংশনের ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করতে পারি। হাউ উই ক্যান রিমুভ ডিসকন্টিনিউটি চেঞ্জিং দ্য ভ্যালু অফ এফ অফ সি। এই ভ্যালুটাকে চেঞ্জ করলে আমরা ডিসকন্টিনিউটিটাকে কন্টিনিউয়াস ফাংশন হিসেবে ডিফাইন করতে পারি। তাই এই যে ফাংশনগুলোতে নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করবে, সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করবে না, তাদেরকে যেহেতু আমরা ডিসকন্টিনিউটি রিমুভ করতে পারি তাই তাকে বলছে রিমুভাল ডিসকন্টিনিউটি। তাহলে আমরা আজকে এখন পর্যন্ত যা পড়লাম, প্রথম পড়লাম লিমিট, এক্সিস্টেন্স, একটা প্রবলেম দেখলাম, এখন আমরা দেখলাম একটা কন্টিনিউটি। সেই কন্টিনিউটি কনসেপ্টটাকে আমরা এখানে দেখার চেষ্টা করেছি। যদি আমি প্রথমে বলেছি দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন আমরা একটা প্রবলেম নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে ঢুকবো। সো একটা অপেক্ষক এফ অফ এক্স দেওয়া আছে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার হোয়ার এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড 1 হোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে ফাংশন। এখন বলা হয়েছে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা এক্সামিন করো। ইফ এত এক্সামিন দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স, আমাকে এক্সামিন করতে বলা হয়েছে। কি করে করব? প্রথম কনসেপ্ট আমি বলেছি লিমিট আমাকে জাস্টিফাই করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত হয়? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x tends to 0 minus f of x. This can be written as, আমরা বলেছি যে লিমিট x tends to 0 minus means 0 না, যদি 0 না হয় তাহলে এটা না, আমার এই ভ্যালুটা আসবে। সো 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। আমরা সবাই লিমিট করা শিখে নিয়েছি ক্লাস 11-এ, সেটার কনসেপ্টটা যদি আমরা এখানে ব্যবহার করি, x tends to 0 minus 1 minus cos x can be written as 2 sin square x by t using submultiple formula, and here also again x square. From here we can write limit x tends to 0 minus sin x by 2 by x by 2 whole thing square into, এখানে ছিল আমার অলরেডি 2, এখানে আমি করছি 1 by 4, সেটাকে রিপ্লেস করবো 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট হাফ, কারণ লিমিট x tends to 0 sin x by x equal to 1, এটা যদি 1 হয়ে যায় তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা রেজাল্ট হচ্ছে 1/2। কার ভ্যালু? লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু। এখন আসি রাইট হ্যান্ড লিমিটে। লিমিট x tends to 0 প্লাস f of x, খুব সুন্দর কনসেপ্ট, একটু ভালো করে লক্ষ্য করো। লিমিট x tends to 0 প্লাস, এখানেও সেম 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার, সেম আসছে। তার মানে যেহেতু মাইনাস এবং প্লাসটা এখানে আর কোনো সমস্যা ক্রিয়েট করছে না, তো এটা রেজাল্টও আসবে হাফ। এই প্রবলেমটা থেকে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালুই ইকুয়াল। যেহেতু LHL ইকুয়াল টু RHL ইকুয়াল টু হাফ, তাহলে আমরা বলতেই পারি যে লিমিট x টেন্ডস টু 0 f of x এক্সিস্ট করলো লিমিট।
যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমরা কি বলেছিলাম, নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করলো। আমরা পেয়ে গেলাম যে এই অপেক্ষকটা আমাদের কি করেছে, লিমিট এক্সিস্ট করা মিন্স নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করলো। কিন্তু আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু, ইট মিন্স আমরা যেহেতু এফ অফ 0 মাইনাস এবং এফ অফ 0 প্লাস এটার ভ্যালু হাফ হুইচ ইজ নট ইকুয়াল টু 1, সো লিমিট x টেন্ডস টু 0 এফ অফ x নট ইকুয়াল টু এফ অফ 0। মানে কি হচ্ছে, এটা সাফিসিয়েন্ট কন্ডিশনটা, এটার সাফিসিয়েন্ট কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। যেহেতু আমাদের রাইট হ্যান্ড লিমিট এফ অফ 0টা লিমিটিং ভ্যালুর সাথে মিলছে না, যেহেতু এটা মিলেনি সেজন্য আমরা বলতে পারি কন্টিনিউটির সাফিসিয়েন্ট কন্ডিশনটা স্যাটিসফাই করেনি। সুতরাং এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু 0। ইন্টারেস্টিং জায়গা এখানে আমরা পেয়ে গেছি ডিসকন্টিনিউয়াস। এখন আমার এক্সামিন করা কমপ্লিট। আমার প্রশ্ন, আমরা কি এটাকে রিমুভ করতে পারি? দ্যাট মিনস এই ফাংশনটা কি রিমুভাল ডিসকন্টিনিউটি হতে পারে? নিশ্চয়ই হতে পারে, কারণ এই ফাংশনের নেসেসারি কন্ডিশন জাস্ট স্যাটিসফাই করেছে কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি। যেহেতু সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি, ইফ উই রিপ্লেস দ্য ভ্যালু অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়াল টু 0 ফ্রম 1 টু হাফ, তার মানে দিস 1 ইফ উই চেঞ্জ দিস 1 কীভাবে চেঞ্জ করি, হাফে নিয়ে যাই, তাহলে আমরা কি পেয়ে যাব, এই ইকুয়াল টু হয়ে যাবে, লিমিটিং ভ্যালুটা এফ অফ 0 সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো উই ক্যান রিপ্লেস দ্য ভ্যালু অফ এফ অফ এক্স at that point x equal to 0 and modify that discontinuity of the function to the continuity function. So this is the system or process by which we can solve mathematically the continuity and limits. গ্রাফিক্যালি বললাম, যদি কোনো একটি অপেক্ষক কোনো পয়েন্টে ব্রেক না হয় তাহলে আমরা বলবো সে ওই পয়েন্টে কন্টিনিউয়াস। নেক্সট কনসেপ্ট যাচ্ছি, সেটা হচ্ছে যদি কোনো একটি অপেক্ষক y ইকুয়াল টু এফ অফ এক্স কখন একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে। একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে কখন, যখন সে এই ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে, যেহেতু এটা ক্লোজ ইন্টারভ্যাল দিয়েছি, ইট মিনস ইনক্লুডিং এ অ্যান্ড বি, প্রত্যেকটা পয়েন্টে সে কন্টিনিউয়াস হয়, তবে আমরা বলবো সে এই ফাংশনটা এই পুরো ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে এরকম কোয়েশ্চেন আসে, একটা ফাংশন দিয়ে বলা হয় কোন ইন্টারভ্যালে এই ফাংশনটা কন্টিনিউয়াস, বা অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে কোন সেই ইন্টারভ্যালটা যে ইন্টারভ্যালের মধ্যে সে কন্টিনিউয়াস হবে। এটা নিয়ে পরবর্তী সেশনে আলোচনা করব। আজকের সেশনে আমি বলেছি শুধু এক্সিস্টেন্স। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেশন? এক্সিস্টেন্স অফ ক্যালকুলাস। কারণ লিমিটের এক্সিস্টেন্স পড়াচ্ছি, কন্টিনিউটির এক্সিস্টেন্স করিয়েছি, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশন কি সেটা নিয়ে একটু আলোচনা করব, কীভাবে ডিফারেন্সিয়েশন হয়, এইটা প্রবলেম সলিউশনে যাব না, তারপর আমরা এক্সিস্টেন্সটা নিয়ে আমরা একটু দেখব। তো স্টে টিউন উইথ মি, আমরা শুরু করি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, প্রথমে আসি ডিফারেন্সিয়েশন কি। ডিফারেন্সিয়েশন ল্যাঙ্গুইস্টিক ওয়েতে বললে অন্যরকম, আমি ডিফারেন্সিয়েশন কনসেপ্টটাকে ডেফিনেশন থেকে প্রুফ করার চেষ্টা করছি, জিনিসটা কি এটা বোঝার জন্য। y ইকুয়াল টু এফ অফ এক্স একটি অপেক্ষক, প্রথমত ইজ এ ফাংশন হোয়ার x is independent and y is dependent variable, সেটা আমরা আগে পেয়েছি। এখন এখান থেকে আমার যাত্রা শুরু। y ইকুয়াল টু এফ এক্স একটি অপেক্ষক যেখানে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। এখন লক্ষ্য করো, x এর যদি পরিবর্তন হয়, x এর যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই y এরও পরিবর্তন হবে।
তাহলে চলো আমরা একটু পরিবর্তন করে দেখি। এখন এক্স যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জেস টু এক্স প্লাস ডেল এক্স। মনে করো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। আমি টুকটুকের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? বা টুকটুক বাদ দিই, আমরা মিষ্টির এক্সাম্পল নিই, আমের এক্সাম্পল নিই, তাহলে কোনো অসুবিধা হবে না বুঝতে। এখন আমরা এই এক্সাম্পলটাতে কনসেপ্টটাকে একটা এক্সাম্পলের সাথে ট্রিট করার চেষ্টা করছি। বললাম একজন ব্যক্তি সে যতটা মিষ্টি খাবে প্রত্যেকটা মিষ্টির দাম 5 টাকা হলে, তার মানে তার অপেক্ষকটা হচ্ছে y = 5x। কোনো অসুবিধা? আশা করি বুঝতে অসুবিধা নেই। মানে আমি কতটা মিষ্টি খাবো সেটা আমার উপর, বাট রেট, দিস ইজ দ্য কত টাকা পে করতে হবে, দিস ইজ ওয়াই। এটা ডিপেন্ডেন্ট কার উপর? কতটা মিষ্টি আমি খাবো তার উপর। এখন আমার মিষ্টি খাওয়ার পরিমাণটা যদি বাড়িয়ে দিই, মানে চেঞ্জ করি, এখন আগে খেতাম 10টা, এখন খেলাম 12টা বা খেলাম 8টা, তাহলে অটোমেটিক্যালি আমার যে দামটা আছে সেটাও চেঞ্জ হবে। যদি আমি 10টা মিষ্টি খাওয়া হতো, দাম হতো 50 টাকা। যদি 12টা খেতাম তাহলে হতো 60 টাকা। যদি 8টা খেতাম হতো 40 টাকা। তার মানে এক্স এর পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা টানলাম। তাহলে আমাদের এখানেও এক্স চেঞ্জ হলো এক্স প্লাস ডেল এক্সে, and for that y changes to y plus del y। এইটুকু ক্লিয়ার যদি থাকে পরবর্তী আমাদের কন্টেন্টে যাব, কারণ এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পরিবর্তন খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ডিফারেন্সিয়েশনের জন্য। এতক্ষণ ধরে লিমিট কন্টিনিউটি করেছি, কোথাও পরিবর্তন কনসেপ্ট আনেনি। এখন ডিফারেন্সিয়েশন এসে বলছি যেহেতু এক স্বাধীন চলো ওয়াই অধীন চলো, এক্স এর পরিবর্তন হলে ওয়াই এরও পরিবর্তন হবে। x changes to x plus del x and for that y changes to y plus del y। তাহলে y কে যদি fx হিসেবে প্রকাশ করা যায় তাহলে আমরা এটাকেও প্রকাশ করতে পারি y plus del y is nothing but f of x plus del x। Any doubt? I think no। y plus del y কে আমরা লিখলাম f of x plus del x। So del y equal to f of x plus del x minus y। নাও আমরা দেখব এই ডেল ওয়াই জিনিসটা কি। যেহেতু ওয়াই চেঞ্জ হয়েছে ওয়াই প্লাস ডেল ওয়াইতে, তাহলে ডেল ওয়াইটা হচ্ছে কতখানি ওয়াই চেঞ্জ হলো, সেটা কতখানি ওয়াই চেঞ্জ হয়েছে। সাপোজ আমার পুরোনো এক্সাম্পলে যাই, যখন 10টা খেতাম 50 টাকা, 12টা খাওয়ায় 60 টাকা, কত টাকা বেশি দিতে হলো? 10 টাকা বেশি দিতে হয়েছে। কী হবে? এভাবে। তার মানে এটা হচ্ছে চেঞ্জ অফ ওয়াই। y কতটুকু চেঞ্জ হলো? চেঞ্জ অফ y is del y which can be written as f of x plus del x minus y, but y is again we know f of x, so minus f of x. This is our change of y. Now আমরা x কতখানি চেঞ্জ হয়েছে আমরা পেয়েছি x changes to x plus del x। তাহলে x কতটুকু চেঞ্জ হলো? del x চেঞ্জ হলো। তাহলে চেঞ্জ আসার সাথে সাথে আমাদের একটা জিনিস মনে হয় কত টাকা হারে চেঞ্জ হয়েছে। রেট অফ চেঞ্জ অফ ওয়াই কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে চেঞ্জ হয়েছে। তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ ডেল ওয়াই বাই ডেল এক্স। রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ এক্স। এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনের হার সেটা হলো দিস ওয়ান, f of x plus del x minus f of x। এটা কি? x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাকে বলছি del y by del x, যাকে আমরা গড় পরিবর্তন বলি। গড়ের প্রবলেম ক্লাস 7-8 যখন গড় করতাম এরকম প্রবলেম ছিল, গড় করা কতখানি পরিবর্তন হলো এবং কার সাপেক্ষে পরিবর্তন হলো, এইটুকুর উপর আমরা এখানে
পড়াশোনা করেছিলাম ক্লাস 7-8-এ, সেটা ক্যালকুলাসে এসে একটু তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, কনসেপ্টটা একই জায়গায়। গড় পরিবর্তনের হার, তাকে বলছি আমরা গড় পরিবর্তনের হার। তাহলে গড় পরিবর্তনের হার আমরা যদি বলি তাহলে কিভাবে আমরা প্রকাশ করব? ডেল ওয়াই বাই ডেল এক্স। অনেক সময় মনে হয় এই ডেল চলে এসছে ডিও চলে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ডিওয়াই ডিএক্স, ইট ইজ ডেল ওয়াই ডেল এক্স, বাট ডিওয়াই ডিএক্স নয়, ডিডিএক্স অফ ওয়াই নয়। কেন নয় সেটাই বলছি। প্রথমে আমরা বলেছি ক্যালকুলাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ক্ষুদ্রতম পরিবর্তন। ক্ষুদ্রতম, আগে আমরা বলেছিলাম যে সি নিয়ারার নাইবারহুড, একটা পয়েন্টের খুব কাছাকাছি, তাহলে কাছাকাছি পরিবর্তনের প্রয়োজন। তাহলে গড় পরিবর্তন ডেল ওয়াই ডেল এক্স, বাট ডেল ওয়াই ডেল এক্স থেকে আমরা ডিডিএক্স অফ ওয়াই আসতে পারি না। তার জন্য বলতে হবে যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু ভেরি স্মল চেঞ্জ অফ এক্স, খুব ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে, এক্সের ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে। তাহলে সেটাকে আমরা বলছি ইফ ডেল এক্স টেন্স টু জিরো, তাহলে ডেল এক্সটা যদি টেন্স টু জিরো হয় তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, হুইচ ক্যান বি রিটেন অ্যাজ লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, which can be written as limit del x tends to 0, and this is f of x plus del x minus f of x by del x. Now if we take del x as h, if we take del x equal to h, then we get the definition whatever written in the textbook, that ddx of y, ddx of y is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h. This is the definition or first principle of differentiation. এটাকে আমরা বাংলায় বলছি এই অন্তরকলজ, x এর সাপেক্ষে y এর অন্তরকলজ এবং পরিবর্তনের কনসেপ্টটা নিয়ে যদি করি তাহলে আমরা বলবো এটাকে তাৎক্ষণিক পরিবর্তনের হার। তাকে আমরা কি বলি? তাৎক্ষণিক পরিবর্তনের হার। তাহলে একটা পেয়ে গেলাম গাণিতিক গড় পরিবর্তনের হার। গড় পরিবর্তনের হার মিনস হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স, আর এখন পেয়ে গেলাম তাৎক্ষণিক পরিবর্তনের হার, তাকে বলছি ডিডিএক্স অফ ওয়াই। তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট তাৎক্ষণিক পরিবর্তনের হার। মানে আমার ইনস্ট্যান্ট টাইম চেঞ্জ, ইনস্ট্যান্ট কোনো ভেরিয়েবল চেঞ্জ যখন হবে ইনস্ট্যান্টলি এবং খুবই ক্ষুদ্রতম পরিবর্তন হবে, সেই ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে তার মূল অপেক্ষকটির পরিবর্তনের হারকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। এখন আমরা ডিফারেন্সিয়েশন এক্সিস্টেন্সটা নিয়ে একটু দেখে নিই। ডিফারেন্সিয়েশনের এক্সিস্টেন্স দিয়েই আজ আমাদের ক্লাস এখানে শেষ করব। তবে যেহেতু এটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং ফাইনাল পরীক্ষাতে প্রত্যেকবার একটা কোয়েশ্চেন থাকে, সো ডেফিনেটলি সবাই এই কন্টেন্টটা নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করো। এনসিইআরটিতে আছে এবং অন্যান্য বইগুলিতেও আছে, তোমরা দেখে নিও। তো আমরা যাচ্ছি একটা এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটাতে। এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটা আলোচনা করতে আমাকে আবার লিমিট এবং কন্টিনিউটির মতো ভাবতে হবে। কি করে? y ইকুয়াল টু f of x একটি অপেক্ষক, is a function y equal to f(x) is a function, সেটা ডিফারেন্সিয়েবল at x equal to c, একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। সেখানেও আমি আবার আনছি IFF, if and only if necessary and sufficient condition. নাম্বার ওয়ান হচ্ছে f of x must be continuous at x equal to c। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে লিখতে পারি f of c minus equal to f of c plus equal to f of c। মানে আমাকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে f of c minus equal to f of c plus f of c, এই তিনটা সমান মিনস হচ্ছে কন্টিনিউয়াস। দিস পার্ট ইজ
our necessary part for differentiation. Now number 2, second পার্টটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাকর্ডিং টু লিমিট। সেম এখানেও দুটো জিনিস আসবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো সমান হতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মিনস হচ্ছে এল এফ ড্যাশ সি and this can be written as r f dash c. Limit h tends to 0 f of c minus h minus f of c by h, where h tends to 0. This minus represents a left hand limit, and this one limit h tends to 0 কি ছিল আমাদের ফর্মুলায় ছিল f of x minus h minus f of x by h। তাহলে এখানেও f of c minus h minus f of c by h, কিন্তু কনসেপ্টটাতে একটু ডিফার করছে। কেন? কারণ এটা লেফট হ্যান্ড লিমিট, এটা তো ফর্মুলা বসেছি f ড্যাশ c আমরা পেয়েছিলাম যে f ড্যাশ c হচ্ছে আমাদের ডেফিনেশন থেকে কি ddx of y equal to limit h tends to 0 f of x plus h, মনে আছে? তাহলে আমাদের এখানে হবে c plus h। এল এফ ডেট সি ইকুয়াল টু এল এফ ডেট সি ইকুয়াল টু আর এফ ডেট সি হবে। তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। যদি আমাদের দুটো সমান হয় তাহলে আমরা বলবো এটা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে। এই কনসেপ্টটাকে আমরা বলছি সাফিসিয়েন্ট পার্ট, একটা হচ্ছে নেসেসারি পার্ট, একটা হচ্ছে সাফিসিয়েন্ট পার্ট। তাহলে আমরা এক্সিস্টেন্স অফ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কন্টিনিউয়াস হতে হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, এবং 2 নাম্বার জিনিস হচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে। আমাদের আলোচনা এটা রিলেটেড প্রবলেম আমরা আগামী সেশনে করব। তার আগে তোমরা বাড়িতে একবার দেখে নাও, দেখে নিলে প্রবলেমগুলো সলভ করতে আমি যখন করাবো এই দুটো কন্টেন্টের উপর। নেক্সট সেশন হবে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, এই দুটোর এক্সিস্টেন্সের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। সেই সেশন আসার আগে এই কন্টেন্টগুলো ভালোভাবে পড়ে নিজেরা যদি কিছু চেষ্টা করে দেখে নিতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম আমরা তখন সলভ করতে পারবো। সো শেষ করার আগে কি কি পড়লাম একবার মাথায় নিয়ে চলে যাই, না কি বল? তাহলে প্রথম আমরা কি বলেছি, লিমিট এক্সিস্টেন্স হতে গেলে লেফট হ্যান্ড লিমিট অবশ্যই রাইট হ্যান্ড লিমিটের সমান হতে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যদি একটু লিখেও করি যে লিমিট যখন আমরা বলেছিলাম লিমিট এক্সিস্টেন্সের ক্ষেত্রে LHL ইকুয়াল টু RHL হতে হবে। দিস ইজ আওয়ার পয়েন্ট। কন্টিনিউটির ক্ষেত্রে কি বলেছি, সেখানে দুটো পার্ট, একটা হচ্ছে নেসেসারি পার্ট, একটা সাফিসিয়েন্ট পার্ট। নেসেসারি পার্ট ছিল লিমিট x টেন্স টু c f of x equal to f of c হতে হবে। দিস ইজ নেসেসারি পার্ট অ্যান্ড দিস ইজ এক্সিস্ট করবে, এটা এক্সিস্ট করবে এবং লিমিট x টেন্স টু c f of x equal to f of c হতে হবে। এবং ডিফারেন্সিয়েশনের জন্য আমরা পেয়েছি ডিফারেন্সিয়েশন যদি করতে যাই সেখানে ছিল কি, সেখানে ছিল এফটা মাস্ট বি কন্টিনিউয়াস হতে হবে। তার মানে এখান থেকে একটা লাস্টলি একটা লাইন বলবো, সেটা তোমরা ভাববে এফ মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু সি, এবং সেকেন্ড অপশনটা ছিল লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা কীভাবে প্রকাশ করছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা প্রকাশ করছি, এটা একবার লিখে দিয়েছি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। কেউ প্রশ্ন করতে পারো স্যার ফর্মুলায় তো এক্স প্লাস এইচ ছিল, আপনি কেন এক্স মাইনাস লিখলেন? কারণ আমাদের লেফট হ্যান্ড লিমিটের জন্য এটা মাইনাস করেছি। এবং রাইট হ্যান্ড লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। অ্যান্ড লাস্টলি লাস্ট লাইন অফ দিস সেশন, সেটা হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে দেখবে এবং চেষ্টা করবে এটাকে কিছু বের করা যায় কিনা। all the
differentiable functions are continuous, sir, continuous but is converse is not true. মানে হচ্ছে যে কোনো ফাংশন যদি কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তবে সে অবশ্যই সে কন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে, কিন্তু তার বিপরীত বক্তব্যটা সঠিক না। সেটা নিয়ে আমাদের আগামী সেশন শুরু করব এবং সেখান থেকে ডিফারেন্সিবিলিটি এক্সিস্টেন্সের উপর আমরা কিছু প্রবলেম সলভ করে তোমাদের দেখিয়ে দেবো, যেখান থেকে পরীক্ষাতে থাকে, তোমাদের পরীক্ষাতে স্কোর করতে কাজে লাগবে। নেক্সট সেশন আসার আগ পর্যন্ত আমার অনুরোধ সবাইকে এই সেশনটা ভালো করে দেখে যার টেক্সট বইটা একবার রিডিং করে নেবে এই কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি সম্পর্কে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সেন্ড ইউর কোয়েরি ইন দ্য কমেন্ট বক্স, আই উইল শিওরলি রেসপন্স। আমি বারবার বলছি, যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবে না। আমি সেই কমেন্ট বক্স অনুযায়ী প্রয়োজনে আরেকটা কোয়েরি রেসপন্স সেশন তোমাদের জন্য তৈরি করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু বলেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি।